বন্ধুরা, আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাস হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্টের ওয়াল টুলসের কাজ। আজকে আমি আমাদের স্টুডেন্টদের মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্টের ওয়াল টুলসের কাজ দেখিয়ে দিব। অল স্টুডেন্টস অবশ্যই মনোযোগ সহকারে তোমরা সবাই দেখবে। যদি কোনো প্রকার সমস্যা হয় সেই বিষয়টাও আমাকে বলবে। বন্ধুরা, অবশ্যই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। যদি স্কিপ করে যান তাহলে কিন্তু আপনারই বুঝতে অসুবিধা হবে। ডিয়ার স্টুডেন্ট, তো শুরু করা যাক। এই মুহূর্তে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের পেজটিতে রয়েছি। পেজটিতে ইনসার্টের সকল টুলস দেখতে পাচ্ছেন। এই সকল টুলসের কাজগুলো আজকে আমি দেখিয়ে দেব। প্রথমেই দেখাবো কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক। প্রথমে আমি দেখাবো ইনসার্ট টুলসের কভার পেজের কাজ। কর্নারে দেখতে পাচ্ছেন কভার পেজ। তো কভার পেজ মূলত কী কাজ করে সেটাই আমি দেখাবো। আমি কভার পেজে ক্লিক করছি। কভার পেজে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। আমি যে কোনো একটাতে ক্লিক করছি। ধরেন আমি কনস্ট্রাক্টসে ক্লিক করছি। তো একটি পেজ দেখতে পাচ্ছেন এবং কি এটাকে বলা হয় কভার পেজ। তো এখানে যদি আমি চাই যে কোনো কিছু লিখতে চাইলে লিখতে পারবো। যেমন এখানে আমি চাইলে কিছু টাইপ করতে পারবো, এটার ভিতরে চাইলে এটার ভিতরে কিছু টাইপ করতে পারবো, এটার ভিতরে কিছু টাইপ করতে পারবো। টাইপ করে আমি একটি কভার পেজ তৈরি করতে পারবো। আশা করি মোটামুটি ক্লিয়ার হয়েছে। তো তোমরা প্র্যাকটিস করলেই কিন্তু বুঝতে পারবে। তো আমি আবার ব্যাকে চলে যাচ্ছি। এখন আমি দেখাবো ব্ল্যাঙ্ক পেজের কাজ। তো ব্ল্যাঙ্ক পেজ মূলত কী কাজ করে। তো আমি পেজটিতে বাংলাদেশ নামক একটি ওয়ার্ড লিখছি। দেন এখন আমি পেজটিতে একটি ব্ল্যাঙ্ক পেজ দিব। তো ব্ল্যাঙ্ক পেজ দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, অবশ্যই আমাকে এই ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করতে হবে। দেখেন ব্ল্যাঙ্ক পেজটি হয়ে গেছে। এখন আমি যদি চাই আরেকটি ব্ল্যাঙ্ক পেজ দিতে, অবশ্যই আমি ব্ল্যাঙ্ক পেজ দিতে পারবো। আমি যদি চাই ব্ল্যাঙ্ক পেজটি আরেকটু বড় করতে, তাহলে অবশ্যই কিন্তু এন্টার প্রেস করে কিন্তু আমি ব্ল্যাঙ্ক পেজটি বড় করতে পারবো। আশা করি ব্ল্যাঙ্ক পেজের কাজটা কি বুঝতে পেরেছেন। এছাড়াও এখন আমি দেখাবো পেজ ব্রেকের কাজ। তো আমি আবার ব্যাকে ফিরে যাচ্ছি। আন্ডু যদি দেন তাহলে কিন্তু আবার ব্যাকে ফিরে যায়। আপনারা যদি আন্ডু ইউজ করেন তাহলে কিন্তু আবার ব্যাকে ফিরতে পারবেন। ডিয়ার স্টুডেন্টরা, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? থ্যাংক ইউ। এখন আমি দেখাবো পেজ ব্রেকের কাজ। আমরা যদি পেজ ব্রেক দিতে চাই তাহলে অবশ্যই পেজ ব্রেকে ক্লিক করব। পেজ ব্রেক এবং ব্ল্যাঙ্ক পেজের কাজ মোটামুটি সেম, একই রকম কাজ করে থাকে। তো আমরা চাইলে আবার যদি পেজ ব্রেকে ক্লিক করি, আমরা চাইলে ব্রেক দিতে পারবো। এরপর আমি যদি চাই যে পেজ ব্রেকটি আরও বড় করতে, তাহলে এন্টার প্রেস করলে কিন্তু পেজ ব্রেকটি বড় হয়ে যাবে। এখন আমরা আবার আন্ডু ক্লিক করে আগের অবস্থায় ফিরে যাব। আশা করি মোটামুটি এই তিনটা টুলসের কাজ ক্লিয়ার। ডিয়ার স্টুডেন্ট, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? বিষয়টা কি বুঝতে পেরেছ? বন্ধুরা, এখন আমি দেখাবো টেবলসের কাজ। টেবলস মূলত কিভাবে কাজ করে সেই বিষয়টা আমি যতটুকু সংক্ষিপ্তভাবে দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করব। টেবলসে কাজ করার জন্য অবশ্যই আমাকে টেবলসে ক্লিক করতে হবে। টেবলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটি পেজ। তো ইনসার্ট টেবল। তো এখানে আমরা যদি কলাম নিতে চাই তাহলে 1 2 3 4 5 যতগুলো প্রয়োজন আমরা টেবল বা কলাম নিতে পারবো। এছাড়া আমরা যদি র নিতে চাই অবশ্যই আমরা 1 2 3 4 5 যতগুলো প্রয়োজন আমরা চাইলে নিতে পারবো। এছাড়াও আদার্স কিছু কাজ এখানে রয়েছে, আপনারা প্রবেশ করলে কিন্তু আমি মনে করি পারবেন। এখন আমি ধরুন আমি একটি কাজ করে দেখাবো। এখন আমি 5টা কলম নিয়ে একটি কাজ করব। তাহলে আমাকে কি করতে হবে, অবশ্যই 1 2 3 4 5 জাস্ট 5-এ যাওয়ার পরে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন 5টি কলাম রেডি হয়ে গেছে। তো এখন আমি একটি কোয়ালিফিকেশনের টেবল তৈরি করব।
আমি সংক্ষিপ্তভাবে লিখেছি যাতে ভিডিওটি অনেক বেশি বড় না হয়, আপনাদের বুঝতেও সুবিধা হয়। দেখেন, এক্সাম পাসিং ইয়ার রেজাল্ট বোর্ড গ্রুপ। কাজটি করার জন্য আমি আরেকটি ট্যাব নিচ্ছি। এখন আমি চাইলে এক্সামিনেশনের জায়গায় লিখতে পারি এসএসসি, তারপর পাসিং ইয়ারের জায়গায় লিখতে পারি কত সালে পাস করেছি, তারপর রেজাল্টের জায়গায় লিখতে পারি কত পয়েন্ট পেয়েছি, তারপর বোর্ডের জায়গায় লিখতে পারি আমার বোর্ড কোথায়, তারপর গ্রুপের জায়গায় লিখতে পারি আমার গ্রুপ কি। এভাবেই কিন্তু আমরা টেবলের কাজগুলো করতে পারি। তো আপনারা যদি একটু ভালোভাবে ফলো করেন, আমি বিশ্বাস করি অবশ্যই কিন্তু টেবলের কাজটা আপনারা করতে পারেন। আশা করি এতটুকু ধারণা তৈরি হয়েছে যে ইনসার্টে টেবলের কাজটা কীভাবে করতে হয়। এখন আমি দেখাবো পিকচারের কাজ। তো টেবলের সাথে দেখতে পাচ্ছেন পিকচার। পিকচারের কাজটা কিভাবে করতে হয় অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি এই পেজটি মিনিমাইজ করে রেখে দিলাম। মিনিমাইজ করে রেখে আমি আরেকটি পেজে প্রবেশ করব। এই পেজটিতে একটি সিভি দেখতে পাচ্ছেন। এখন এই সিভিটির একেবারে ডানের কর্নারে কিভাবে একটি পিকচার বসাতে হয় এবং কি একটি ইমেজ বসাতে হয় সেই বিষয়টাই আমি দেখাবো। তো আমি চলে যাচ্ছি ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পর পিকচার। তো আমি পিকচারে ক্লিক করে দিচ্ছি। পিকচারে ক্লিক করার পর আমি ডেস্কটপে ক্লিক করছি। ডেস্কটপে ক্লিক করার পর এখান থেকে আমি একটি ইমেজ নিব। যেমন আমি এই ইমেজটি নিব। এই ইমেজটিতে ক্লিক করছি। এই ইমেজটিতে ক্লিক করার পর আমরা ইনসার্টে ক্লিক করে দেব। ইনসার্টে ক্লিক করার পর এখন আমি এই পিকচারটিকে টেনে ছোটো করব। যখন আপনি পিকচারে গিয়ে ফাইল থেকে কোনো একটা পিকচার অথবা যে কোনো কিছু ইমেজ আনবেন, তখনই কিন্তু কিছু টুলস অটোমেটিক এখানে বেশি উঠবে এবং কি মূলত কিন্তু এই টুলসগুলো ব্যবহার করার জন্য কিন্তু বেশি উঠে। তো এখন আমি দেখাবো কিভাবে এটা একেবারে ডান সাইডে কর্নারে নিয়ে যেতে হয়। তো আমরা কি করব, পজিশনে ক্লিক করব। পজিশনে ক্লিক করার পর আমরা যে কোনো পজিশনে চাইলে নিতে পারবো। চাইলে আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে এই পজিশনে চলে যাবে, আমরা যদি এটাতে ক্লিক করি এই পজিশনে চলে যাবে, আমরা যদি এটাতে ক্লিক করি এই পজিশনে চলে আসবে। কিন্তু আমরা সিভিতে মূলত ডান সাইডের কর্নারেই কিন্তু পিকচারটি বসিয়ে থাকি। তাহলে কি করতে হবে, আমরা এই স্যাম্পলটাতে ক্লিক করে দেব। এই স্যাম্পলটাতে ক্লিক করার পর এখন আমরা প্রিভিউ করে দেখি ঠিকমতো বসছে কিনা। প্রিভিউ করার পর কিন্তু দেখতে পাচ্ছেন কর্নারে ঠিক সিভিতে যেভাবে বসানো হয় একটি পিকচার, ঠিক সেভাবে কিন্তু বসানো হয়েছে। তো আশা করি এখন ক্লিয়ার যে পিকচারে মূলত কিভাবে কাজগুলো করে থাকে এবং কি কাজে ব্যবহার করা হয়ে থাকে। আমি মোটামুটি হইলেও আপনাদেরকে ধারণা দিতে পেরেছি। ডিয়ার স্টুডেন্ট, তোমরা কি বুঝতে পেরেছ? এখন আমি আবার সেম আগের পেজে চলে যাব। এখন আমি দেখাবো ইনসার্টের ক্লিপ আর্টের কাজ কিভাবে করতে হয়। বন্ধুরা, ক্লিপ আর্টে ক্লিক করলাম। ক্লিপ আর্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ চার্জ ফর অল মিডিয়া ফর টাইপ। তো মূলত আমাদের অফিসিয়াল কাজের জন্য ক্লিপ আর্টের টুলসটা বেশি ইউজ করা প্রয়োজন পড়ে না। তো আমি এটাকে স্কিপ করে যাচ্ছি। আমি অযথাই আপনাদের সময় নষ্ট করতে চাই না। বন্ধুরা, এখন আমি দেখাবো শেপসের কাজ। মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে ইনসার্টের শেপসের কাজ। অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি স্কিপ করে যান তাহলে কিন্তু আপনারই লস হবে। মাইক্রোসফট ওয়ার্ডের ইম্পর্ট্যান্ট কাজগুলো করার জন্য, মূলত ডিজাইনের কাজগুলো করার জন্য শেপসের কাজ ব্যবহার করা হয়ে থাকে। তো এখন আমি হালকাভাবে কিছু কাজ দেখাবো না, কিন্তু ধারণা আপনাদেরকে দিব। শেপসের কাজগুলো মূলত কিভাবে করতে হয় আমার ভিডিওটি ভালোভাবে ফলো করুন, আমি করে দেখাচ্ছি। বন্ধুরা,
আমার ভিডিওটি ভালোভাবে ফলো করেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। হিউজ পরিমাণে অসংখ্য শত শত টুলস দেখতে পাচ্ছেন, অজস্র টুলস দেখতে পাচ্ছেন। এগুলো মূলত ডিজাইনের কাজ করে থাকে। এখন আমি স্যাম্পল একটি ডিজাইন আপনাদেরকে শেপসের মাধ্যমে করা দেখাবো, তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, এই যে ফাইলটি দেখতে পাচ্ছেন, এটি একটি পিডিএফ ফাইল। এটা কিন্তু মূলত মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে কিন্তু করা হয়েছে, কিন্তু এখানে বেশিরভাগই ব্যবহার করা হয়েছে শেপসের কাজ। পেজটিতে দেখতে পাচ্ছেন, এখানে শেপসের কাজ কিন্তু মূলত এভাবে করা হয়ে থাকে। আশা করি মোটামুটি একটি ধারণা তৈরি হয়েছে। আমি আবার ব্যাকে ফিরে যাচ্ছি। আমি আরও কিছু স্যাম্পল দেখাচ্ছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এখন আমি সিম্পল একটি সংক্ষিপ্তভাবে একটি কাজ করে দেখাবো। তো তার জন্য আমাকে মাউসের রাইটে ক্লিক করতে হবে, অ্যাড টেক্সট। বন্ধুরা, এখন আমি এটাকে ডিজাইন করব। ডিজাইন করার জন্য দেখতে পাচ্ছেন নীল গোল চিহ্নটাকে এখানে আমরা ক্লিক করব। শেপসে কাজ করার জন্য যত ধরনের টুলস রয়েছে এখানে কিন্তু শো করছি। এখন আমি আপনাদেরকে দেখাবো এগুলো কিভাবে কাজ করে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এখানে বহু ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন, অসংখ্য ডিজাইন দেখতে পাচ্ছেন। দেখুন, এখানে অজস্র ডিজাইন রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন শেপ ফিল। শেপ ফিলে ক্লিক করলে কিন্তু অজস্র কালার দেখতে পাচ্ছেন, অজস্র ডিজাইন দেখতে পাচ্ছেন। আমি মনে করি এগুলো আপনারা জাস্ট একটু ফলো করলে কিন্তু পারবেন। এছাড়া দেখতে পাচ্ছেন শেপ আউটলাইন। এখানে কিন্তু শেপ আউটলাইনে কিন্তু কালার করা যাবে, দেখতে পাচ্ছেন কাজ করছি। এছাড়া নো আউটলাইন ক্লিক করলে আউটলাইনটি চলে যাবে। এরপর দেখতে পাচ্ছেন শেপ ইফেকশন। আপনি যদি বিভিন্ন ধরনের আঁকা বাঁকা ডিজাইন দিতে চান তাহলে অবশ্যই শেপ ইফেকশনের মাধ্যমে কিন্তু দিতে হবে। দেখুন, বিভিন্ন ধরনের ডিজাইন। আপনাদেরকে মোটামুটি একটি ধারণা দেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওটি করা হচ্ছে। যখন আপনারা বাস্তব জীবনে এগুলো ব্যবহার করবেন অবশ্যই পারবেন। আমার ভিডিওটি ভালোভাবে ফলো করুন, তাহলে কিন্তু ধারণা তৈরি হয়ে যাবে। আশা করি মোটামুটি একটি ধারণা তৈরি হয়ে গেছে শেপসের কাজগুলো কিভাবে করতে হয়। আমি এখন পেজটি পুরোটাই পরিষ্কার করে দিয়েছি। শেপসের পরবর্তী টুলস হচ্ছে স্মার্ট আর্ট এবং চার্ট। স্মার্ট আর্ট এবং চার্টের মূলত অফিসিয়াল কাজে বেশি ইউজ করা হয়ে থাকে না, তাই আমি এই দুটোকে স্কিপ করছি। দেন পরবর্তী দেখতে পাচ্ছেন স্ক্রিনশট। এটা মূলত স্ক্রিনশটের কাজেই ব্যবহার করা হয়ে থাকে। তারপর আমরা
পরবর্তী টুলসে চলে যাব। পরবর্তী টুলসে দেখতে পাচ্ছেন হাইপারলিঙ্ক, বুকমার্ক, ক্রস রেফারেন্স। তো মূলত এই টুলসগুলা অফিসিয়াল কাজে বেশি ইউজ করা হয়ে থাকে না, তাই আমি এই তিনটা টুলসকে স্কিপ করে যাচ্ছি। এখন আমি দেখাবো পরবর্তী টুলসের কাজ। পরবর্তী টুলসে রয়েছে হিডার, ফোস্টার, পেজ নাম্বার। তো প্রথমে আমি দেখাবো হিডারের কাজ। তো হিডারের কাজটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের দৈনন্দিন জীবনে হিডারটি ইউজ করলে বারবার লিখতে হয় না। হেডলাইন যদি লিখতে হয় তাহলে অবশ্যই কিন্তু হেডলাইনটি বারবার লিখতে হয় না, প্রতি পেজে কিন্তু হেডলাইনটিতে শো করে। হিডারের কাজটি কিভাবে করতে হয় আপনারা অবশ্যই ভিডিওটি ভালোভাবে ফলো করুন। বন্ধুরা, আমি হিডার অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হিডার অপশন চালু হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে লিখেছি বাংলাদেশ। বাংলাদেশ লেখার পর এখন আমি ক্লোজ হিডারে ক্লিক করে দিচ্ছি। ক্লোজ হিডারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বাংলাদেশ লেখাটি কিন্তু হাইডে পড়ে গেছে। এখন আমি যদি আরও পেজ নেই তাহলেও কিন্তু এই বাংলাদেশ লেখাটা শো করবে। আপনারা পেজটি ফলো করুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যতগুলো পেজ নিই না কেন এখানে দেখতে পাচ্ছেন টাইপ টেক্সট বাংলাদেশ, টাইপ টেক্সট বাংলাদেশ, টাইপ টেক্সট বাংলাদেশ। তার মানে কি হেডলাইনটি টোটালি কি হয়ে গেছে, প্রতিটা পেজে কিন্তু এই বাংলাদেশ লেখাটি কিন্তু হিডার হয়ে গেছে। এতে সুবিধা কি, আপনি যখন কোনো প্রত্যয়নপত্র, প্রশংসাপত্র কিংবা যে কোনো ধরনের হেডলাইন লিখতে যাবেন তখন কিন্তু বারবার হেডলাইন লিখতে হয় না। একটা পেজে কিন্তু হেডলাইন লিখলেই হিডার করে নিলে পরবর্তী যতগুলো পেজ নেবেন ততগুলো পেজেই কিন্তু আপনার এই লেখাটা শো করবে। আশা করি হিডারের কাজটা বুঝতে পেরেছেন। এখন আমি দেখাবো ফুটারের কাজ। ফুটার হিডার যেমন উপর দিয়ে হেডলাইনে কাজ করে, ঠিক হিডারের বিপরীত হচ্ছে ফুটার। ফুটার হলো এটা নিচ দিয়ে কাজ করে। আপনি নিজে যখন কোনো ঠিকানা ইউজ করেন, যেমন দেখতে পাচ্ছেন এটা নিচে কাজ করে। হিডারের মতো যখন আপনি কোনো একটি পেজে কাজ করতে যাবেন, নিচে যখন আপনারা ঠিকানা ইউজ করে থাকেন তখন কিন্তু ঠিকানা বারবার লিখতে হবে না, একবার লিখলেই কিন্তু প্রতিটা পেজে কিন্তু ঠিকানা শো করবে। এটাই কিন্তু হিডার এবং ফুটারের মূলত কাজ। সেই সাথে পেজ নাম্বারের কাজ মূলত বেশি ইউজ করা হয়ে থাকে না, তাই আমি পেজ নাম্বারটি স্কিপ করে যাচ্ছি। ফুটার মূলত নিচ দিয়ে কাজ করে। যখন আমরা কোনো একটা পেজের নিচ দিয়ে ঠিকানা লিখি তখন কিন্তু মূলত এটা ব্যবহার করা হয় ঠিক একই রকমভাবে। এখন আমি আপনাদেরকে দেখাবো টেক্সট বক্সের কাজ। তো টেক্সট বক্সে কাজ করার জন্য অবশ্যই আমাকে টেক্সট বক্সে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা যে কোনো একটি স্যাম্পল নেব। ধরুন আমি এই স্যাম্পলটা নিচ্ছি, সিম্পল টেক্সট বক্স। এখন আমি চাইলে এই টেক্সট বক্সের মধ্যে যে কোনো কিছু চাইলে লিখতে পারবো। আমরা এই টেক্সট বক্সটিতে যে কোনো কিছু চাইলে লিখতে পারি। বিশেষ করে টেক্সট বক্সটি মূলত প্রত্যয়নপত্র, প্রশংসাপত্র, যে কোনো ধরনের স্কুলের কাজে বেশি করে ব্যবহার করা হয়ে থাকে। কেননা যে কোনো প্রতিষ্ঠানের নাম, ঠিকানা এগুলো লেখার জন্য কিন্তু মূলত টেক্সট বক্সটি ব্যবহার করতে হয়। আমি একটি স্যাম্পল দেখাচ্ছি, আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা পেজটি দেখতে পাচ্ছেন, এটি একটি প্রশংসাপত্র।
তো এখানে দেখতে পাচ্ছেন নিচে একেবারে কর্নারে প্রধান শিক্ষক শিক্ষিকা স্বাক্ষর মোহাম্মদ দুলাল ইসলাম, প্রধান শিক্ষক, ফুলবাড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। এখানে দেখতে পাচ্ছেন যে ঠিকানাটা ইউজ করা হয়েছে এটা কিন্তু টেক্সট বক্সের মাধ্যমে কিন্তু করা হয়েছে, কেননা যাতে করে যে কোনো জায়গায় সরানো যায়, সে সাথে কাজটা অনেক বেশি সৌন্দর্য বৃদ্ধি করে। আমি একটু নাড়াচাড়া করে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি স্যাম্পলটির মাধ্যমে একটু হলেও ধারণা নিতে পেরেছেন। এখন আমি আবার আগের পজিশনে ফিরে যাচ্ছি। এখন আমি দেখাবো পরবর্তী টুলস। তো দেখতে পাচ্ছেন পরবর্তী টুলস কুইক পার্টস, এটা তেমন ইম্পর্টেন্ট না, তাই আমি এই টুলসটি স্কিপ করে যাচ্ছি। তো এর পরবর্তী টুলসটি দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড আর্ট। এটা মোটামুটি মোস্ট ইম্পর্টেন্ট, কেননা এটার মাধ্যমে ওয়ার্ল্ড আর্টগুলো করা হয়ে থাকে। তো আমি ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের আর্টের কাজগুলো করতে পারি। তো আপনারা যদি একটু নাড়াচাড়া করেন অবশ্যই কিন্তু এই আর্টের কাজটা করতে পারবেন। এখন আমি পরবর্তী টুলসে চলে যাচ্ছি। পরবর্তী টুলসটি দেখতে পাচ্ছেন সিগনেচার লাইন। আপনারা চাইলে এই টুলসের মাধ্যমে সিগনেচার দিতে পারবেন। কিভাবে দিবেন আমি দেখাচ্ছি। সিগনেচারে ক্লিক করবেন, দেন এখানে আপনারা সিগনেচার এবং কি সিগনেচার টাইটেল, সিগনেচার মেল অ্যাড্রেস দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করবেন, হয়ে যাবে। আমি জানি এই বিষয়টাও কিন্তু আপনারা প্র্যাকটিস করলে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন পরবর্তী টুলস ডেট অ্যান্ড টাইম। এই টুলসটি তেমন বেশি ইম্পর্ট্যান্ট না। এখন আমি লাস্ট তিনটা টুলস দেখাবো, যেই টুলসগুলো যদি আপনি না দেখেন তাহলে বলবো যে পুরো ইনসার্টে যে টুলসগুলো দেখেছেন তা মোটেও কার্যকরী হবে না। কেননা লাস্ট যে তিনটা টুলস রয়েছে, এই টুলসটি হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের অন্যতম হার্ড কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তা অবশ্যই কিন্তু লাস্ট তিনটা টুলস দেখতে হবে। পরবর্তী টুলসটি দেখতে পাচ্ছেন মোস্ট ইম্পর্ট্যান্ট অবজেক্ট। তো আমি অবজেক্টটি ক্লিক দিয়ে দিচ্ছি। অবজেক্টে ক্লিক করার পরে এরকম একটি পেজ দেখতে পাবেন। তো আপনাদেরকে অবশ্যই ডানে বামে না তাকিয়ে সরাসরি মাইক্রোসফট ইকুয়েশন 3.0-তে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পর ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে, দেখতে পাচ্ছেন ইকুয়েশনস। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে তাহলে এগুলো কাজ কিভাবে করে থাকি। বন্ধুরা, আপনারা দেখতে পাবেন ত্রিকোণমিতি কাজগুলো এবং কি পরিমিতির কাজগুলো, সেই সাথে মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন ডিজাইনের যে কাজগুলো করা হয়ে থাকে মূলত এই ইকুয়েশনসের মাধ্যমে কিন্তু করা হয়ে থাকে, অবজেক্টের মাধ্যমে কিন্তু করা হয়ে থাকে। আমি স্যাম্পল হালকা কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি হালকা সিম্পল একটু কাজ করে দেখালাম আপনাদের বোঝার সুবিধার জন্য, আপনাদেরকে হালকা একটু ধারণা দেওয়ার জন্য। মূলত এই অবজেক্ট দিয়ে কি কাজ করে থাকে সেই বিষয়টাই আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি। দেখুন, বীজগণিত যত উল্টাপাল্টা মানে ঝামেলার কাজগুলো যেগুলোকে বলা হয়, এগুলো তো মূলত অবজেক্ট, ইকুয়েশন, সিম্বল এগুলো দিয়ে করে থাকি। তাহলে এবার বলুন, আপনি যদি এই পর্যন্ত ভিডিওটি না দেখতেন কিংবা আপনি যদি শেষ পর্যন্ত ভিডিওটি না দেখেন তাহলে কি পরিমাণ তথ্য মিস করে যাবেন। আশা করি অবজেক্ট দিয়ে কী ধরনের কাজ করে থাকে বা কী ধরনের কাজ করা হয়ে থাকে হালকা হলেও ধারণা হয়েছে। আপনারা যদি হালকা অবজেক্টে গিয়ে একটু নাড়াচাড়া করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তারপরেও আপনারা যদি চান যে অবজেক্টের কাজগুলো কিভাবে করতে হয় প্রপারলি একটি কাজ করে দেখাতে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি যথারীতিভাবে আপনাদেরকে একটি ফুল কাজ করে দেখানোর ট্রাই করব।
আপনাদের মতামত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি কি কাজটি করে একটি দেখাবো কিনা বা একটি স্যাম্পল কমপ্লিট কাজ করে দেখাবো কিনা। যদি আপনাদের ইচ্ছে পোষণ হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী টুলসের কাজ, ইকুয়েশনের কাজ মূলত কিভাবে করতে হয়। তো আমরা কি করব, ইকুয়েশনে ক্লিক করব। ইকুয়েশনে ক্লিক করার পর আমরা যে ত্রিকোণমিতিক কাজগুলো করে থাকি এটা কিন্তু মূলত আমরা ইকুয়েশনের মাধ্যমে কিন্তু করে থাকি। তো আপনারা ভিডিওটি ভালোভাবে ফলো করুন, আমি সিম্পল একটু কাজ করে দেখাচ্ছি। বন্ধুরা, এভাবেই কিন্তু মূলত ইকুয়েশনের কাজগুলো করা হয়ে থাকে। বিশেষ করে ত্রিকোণমিতিক এবং কি বীজগণিতীয় কাজগুলো কিন্তু এভাবে করা হয়ে থাকে। এগুলোই হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের সবচেয়ে হার্ড কাজ। এগুলো যে পারবে তার মানে কি মাইক্রোসফট অফিসের সে সব কাজ জানে। এগুলো যে পারবে না তার মানে মাইক্রোসফট অফিসের সব কাজ সে জানে না। এটাই হচ্ছে সবচেয়ে হার্ড কাজ। যারা মূলত কম্পোজের কাজ করে থাকে তাদের কিন্তু অবশ্যই ইকুয়েশনের কাজ জানতে হয়। এখন আমি আপনাদেরকে দেখাবো সর্বশেষ সিম্বলের কাজ, কিভাবে সিম্বলের কাজগুলো করতে হয়। তো আমি সিম্বলে ক্লিক করে দিচ্ছি। সিম্বলে ক্লিক করার পর মূল সিম্বলে ক্লিক করে দেব। মূল সিম্বলে ক্লিক করার পর এখানে অজস্র সিম্বল দেখতে পাচ্ছেন। জাস্ট আমার ভিডিওটি ফলো করেন তাহলে বুঝতে পারবেন এই সিম্বলের মূলত কি কাজগুলো করা হয়ে থাকে। বন্ধুরা দেখুন, আমি 10 ভাগ মানে বাই 20 দিছি। যোগ, গুণ, ভাগ ইত্যাদি স্যাম্পল ইউজ করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে স্যাম্পলে গিয়ে আনতে হবে। আশা করি এতটুকু ক্লিয়ার যে কিভাবে আমরা স্যাম্পলের কাজ ইউজ করব। এছাড়াও আমি স্যাম্পলের আরও কিছু টুলস দেখাচ্ছি। এছাড়াও আমি স্যাম্পলের আরও কিছু নকশা দেখাচ্ছি। আশা করি এতটুকু ক্লিয়ার যে কিভাবে আনতে হয় এবং কিভাবে কাজগুলো করতে হয়। স্টুডেন্টরা বুঝতে কোনো অসুবিধা হয়নি তো? ওকে, তারপরে তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় পরবর্তী যেদিন আমি ক্লাস নিব প্র্যাকটিক্যালি তোমরা আমাকে বলবে কোথায় কোথায় সমস্যা, আমি সমস্যাটাগুলো সমাধান করে দিব। সেম একই কথা আমার অনলাইন বন্ধুদেরকে বলবো। বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছো তোমাদেরও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। কোথায় সমস্যা হয়েছে সেই বিষয়ে সমস্যার সমাধান আমি দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ক্লাস পেজ লেআউট। গত ক্লাসে মাইক্রোসফট ওয়ার্ডের হোম পেজের সকল টুলসের কাজ কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আপনারা যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে হোম পেজ টুলের সকল কাজ কিভাবে করতে হয় সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সরাসরি প্রবেশ করে কিন্তু হোম পেজের সকল টুলসের কাজ কিন্তু শিখে নিতে পারবেন। আগামী ক্লাসে আমি পেজ লেআউটের সকল টুলসের কাজ আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেব এবং পেজ লেআউটে গিয়ে আপনাদেরকে পেজ সেটআপ কীভাবে করতে হয় এবং প্রিন্ট কীভাবে দিতে হয়
ওয়াল কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তা অবশ্যই আগামী ক্লাস আপনাদেরকে দেখতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।